বাংলার গ্রাম বললেই আপনার সামনে ভেসে উঠবে শান্ত সবুজ ধান ক্ষেত আর দিঘি নদী পুকুর, আর সাথে খেলা করে বেড়াচ্ছে একদল হাঁস। হ্যাঁ বন্ধুরা, এমনই একটা ছবি বা প্রতিচ্ছবি আপনার মনের মধ্যে ভেসে ওঠে বাংলার গ্রাম বলতে। কিন্তু আজকের ডেটে যদিও ইট কাঠ পাথরের ভিড়ে এই বাংলার গ্রাম ধীরে ধীরে চাপা পড়ে যাচ্ছে বা বদল ঘটছে, যদিও ওটা এই ভিডিওর টপিক নয়। কিন্তু এই শান্ত আপাতদৃষ্টিতে নিরীহ এই গ্রামের মধ্যেও বইছে আজকের ডেটে একটা চাপা স্রোত, টেনশনের চাপা স্রোত বইছে গ্রামের মানুষের মধ্যে। জিতবে কে? কারণ ভোটের দামামা বেজে গেছে, আর সেখানে তৃণমূল বনাম বিজেপি বা সিপিএম কংগ্রেস সবাই মিলে উঠে পড়ে লেগেছে নিজেদের জায়গা দখল করতে, যদিও আদতে খেলাটা তৃণমূল আর বিজেপির মধ্যে হবে। বন্ধুরা, এই ভিডিওটা আপনি কোনো রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে দেখবেন না। আমি কোনো রাজনীতি বিশ্লেষক নই। আমি একজন সাধারণ মানুষ যে পশ্চিমবঙ্গে বসবাস করে, আর একটা সাধারণ চিন্তা ভাবনা থেকে আপনাদের মনের কথা তুলে ধরার জন্যে এই ভিডিওটা শুধুমাত্র বানানো। তাই কোনো প্রকার স্টিকার আমার গায়ে লাগাবেন না। ভালো লাগলে লাইক করতে পারেন, খারাপ লাগলে ডিসলাইকও করতে পারেন। যদি কোনো আপনার মতামত দেওয়ার থাকে, তাহলে সেই মতামত আপনি নিচে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আপনার কোন দলকে পছন্দ, আপনি কোন দলকে ভোট দিতে চান, সেটাও আপনি জানাতে পারেন আমাদের এই ভিডিওর মাধ্যমে। একদিকে 1.5 দশক ধরে তৃণমূলের আধিপত্য। হ্যাঁ বন্ধুরা, গ্রামে গ্রামে তৃণমূল কিন্তু তার আধিপত্য ধরে রেখেছে প্রায় 1.5 দশকেরও বেশি সময় ধরে। উল্টো দিকে সরকারের বিরুদ্ধে ক্ষোভ, স্থানীয় নেতার বিরুদ্ধে ক্ষোভ, এবং সেটাকে ভোট বাক্সে পরিণত করার চেষ্টা বিজেপির কর্মীদের বিরুদ্ধে। কর্মীরা চেষ্টা করে চলেছেন। এই দুয়ে মিলিয়ে পরিস্থিতি বেশ টানটান বা তীব্র উত্তেজনা গ্রামের মধ্যেও লক্ষ্য করা যায়। রাস্তার মোড়ে, চা দোকান থেকে গাছের বটতলা, কোথাও ফাঁকা নেই এই আলোচনায় জিতবে কে। আর আজকের এই ভিডিওতে কিছু তথ্যমূলক বিশ্লেষণের মাধ্যমে সেটাই খোঁজার চেষ্টা করি। চলুন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা কথা কিন্তু খুব প্রচলিত, যে গ্রাম যেতে গদি তার। অর্থাৎ যদি পশ্চিমবঙ্গে আপনাকে শাসনভার দখল করতে হয় এবং যদি আপনাকে নবান্নে বসতে হয়, তাহলে আপনাকে গ্রামকে জিততে হবে, গ্রামের মানুষের মন আপনাকে জয় করতে হবে। 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল এই রেজাল্ট করে কিন্তু বিজেপিকে সেটা দেখিয়ে দিয়েছে যে গ্রাম যার দুর্গ তার। বিজেপি 12টা সিট তো পেয়েছে বটে, কিন্তু আজকে ডেটেও গ্রাম অধরা। লক্ষ্মীর ভাণ্ডার হোক, শিক্ষাশ্রী, কন্যাশ্রী বা এসএইচজি মহিলারা একটা দুর্গ কিন্তু তারা তৈরি করে ফেলেছেন। হ্যাঁ বন্ধুরা, আবার অধুনা লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ানো এবং সাথে সাথে আরও বেকার ভাতা দেওয়া, এই দুটো ঘোষণা করে একটা মারাত্মক সূক্ষ্ম স্ট্র্যাটেজি কিন্তু উল্টো দিকে ছুড়ে দিয়েছেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও রাজ্যে এ নিয়ে বহু বিতর্ক আছে, কিন্তু এটা ঠিক যে গ্রাম দখল করতে গেলে, একটা ক্ষমতা দখল করতে গেলে যে ধরনের বুথ লেভেল প্রচার দরকার বা বুথ লেভেল শক্তি দরকার, সেটা রয়েছে তৃণমূলের হাতে। এই জায়গাতে বিজেপি কিন্তু অনেকটা ব্যাকফুটে বা পিছিয়ে রয়েছে। 2024-এর লোকসভা নির্বাচনে 29টি আসন তৃণমূল জিতেছিল শুধুমাত্র শহর কেন্দ্রিক ভোটে নয়, গ্রামগুলিতেও তারা এক কাট্টা ভোটে জিতেছে। যদিও আপনি জানেন যে অমিত শাহ, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু বারবার আর্থিক কেলেঙ্কারি বা ঘোটালাকে সামনে আনার চেষ্টা করেছেন এবং এটাও বলেছেন যে দোষীরা সাজা পাবে, এবং এটা বলেই তারা ভোট আদায়ের চেষ্টা ক্রমাগত করে গেছে। আখেরে কি হয়েছে, রেজাল্ট কি এসছে, এবং রেজাল্টে দেখা যায় যে এই যে দুর্নীতি বা এই দুর্নীতির বিরুদ্ধে যে সানানো বা ইডি সিবিআই তদন্ত বা তৃণমূলের নেতাকে নিয়ে গিয়ে ওয়াশিং মেশিনের মাধ্যমে পরিষ্কার করে বিজেপিতে ঢুকিয়ে দেওয়া, এগুলো মানুষ সর্বক্ষেত্রে ভালোভাবে নেয়নি। কিছু ক্ষেত্রে নিয়েছে, কিছু ক্ষেত্রে নেয়নি, এটুকু আপনাকে বলতে পারি। এবং এই নিয়ে বিজেপির দলের মধ্যেও কিন্তু মতভেদ আছে যে কে ভালো কে মন্দ। যারা আগে বা পুরনো কর্মচারী, তারা কিন্তু এই নতুন মানুষকে অ্যাকসেপ্টও করতে রাজি নয় বিজেপির ক্ষেত্রে। আবার টিএমসির ক্ষেত্রে একই সমস্যা হচ্ছে, অর্থাৎ গোষ্ঠী কোন্দল বা গোষ্ঠী দ্বন্দ্ব কিন্তু সর্বত্রই রয়েছে, সেটা বিজেপি হোক বা টিএমসি বা সিপিএম। এখন মজার বিষয় হলো, ভোটের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ভোটে জেতার পরে বা লোকসভা নির্বাচনের পরে
বিজেপি কি সেটা করতে পেরেছে? এবার কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখা যাক। রাজ্য কিন্তু এই দড়ি টানাটানির সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হলো বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি। এই প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দীর্ঘদিন কিন্তু টানাপোড়েন চলেছে। টাকা পাওয়া দীর্ঘদিন বন্ধ থেকেছে, সাধারণ মানুষের কাজ বন্ধ থেকেছে এবং রাজ্যকে অ্যালটমেন্ট দেওয়া পর্যন্তও বন্ধ থেকেছে এই প্রকল্পে। শেষমেশ কিন্তু একটা সুরাহা হয়েছে, হ্যাঁ বন্ধুরা। এবং দীর্ঘদিন বন্ধ থাকার পরে বেশ কিছু এদিক ওদিক হয়ে যাওয়ার পরে নতুন করে এই বাংলার বাড়ি আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনা যাই বলুন না কেন, সেটার কিন্তু কাজ শুরু হয়েছে। একদিকে মালদা মুর্শিদাবাদের মতো জেলায় বহু মানুষ অভিযোগ করেন যে তারা একদম ভাঙা বাড়িতে থাকেন, প্রত্যন্ত এরিয়ায় থাকেন এবং কোথাও পলিথিন চাপা দিয়ে তাদের দিন গুজরাট হয়। উল্টো দিকে তারা ঘর পান না, আবার তাদেরই নামে বরাদ্দ ঘর বা অনেক মানুষ রয়েছেন যেখানে পাকা বাড়ি রয়েছে, তারা আবার পাকা বাড়ি রয়েছে সেখানে পেয়েছেন। যদিও এটা সত্যতা কতটা আমি কিন্তু যাচাই করিনি। এই ধরনের বহু অভিযোগ সোশ্যাল মিডিয়াতে আপনি দেখতে পাবেন, কিন্তু এর পেছনে অনেক আইনি ব্যাপার রয়েছে যেটা আপনাকে আমি পরের ভিডিওতে অবশ্যই বলবো। কেন এই ধরনের বিষয় হয় সেটা আপনাকে অবশ্যই আমি আইনগতভাবে বোঝানোর চেষ্টা করব। আবার মুদ্রার এপিট ওপিটও রয়েছে। এটা যদি একদিক হয় তাহলে জলপাইগুড়ি বা কোচবিহারের মতো এলাকাতে যেখানে বিজেপি শাসিত এরিয়া, সেখানে বেছে বেছে যারা নাকি বিজেপি করে তাদেরকে ঘর পাইয়ে দেওয়া হয়েছে, এমন অভিযোগও কিন্তু ভুরি ভুরি আসে। তাহলে মুদ্রার এপিট আর ওপিট ভরসা আপনি করবেন কাকে? একজন গ্রামের মানুষ হয়ে, একজন সাধারণ মানুষ হয়ে, আমার মতো মানুষ ভরসা করবেটা কাকে? তার মানে যেটা হলো যে মুদ্রার এপিট আর ওপিট একই। শুধু তাই না, সবচেয়ে বড় বিষয় এই রঙের খেলায়, মানে অর্থাৎ তৃণমূল, বিজেপি, টিএমসি, সাদা লাল নীল সবুজ এসবের মধ্যে আমরা ভুলে যাই যে একজন সাধারণ মানুষের মাথার ছাদটা দরকার। আমরা এটা ভুলে যাই তার পরিবারকে নিয়ে বর্ষায় সে কী করে দিন কাটাবে। এবং আমার মনে হয় যে একজন মানুষ হিসেবে এটাই আগে প্রাধান্য দেওয়া উচিত, অর্থাৎ যার ঘর আগে দরকার এবং সিরিয়াল অনুযায়ী যে লিস্ট রয়েছে সেখানে যে অরিজিনাল প্রাপক যাকে সত্যিই দেওয়া যাবে, যদি তার জায়গা থেকে থাকে, জায়গা সংক্রান্ত কাগজপত্র ঠিক থাকে, তাহলে তাকে আবাস যোজনার বাড়ি কিন্তু দেওয়া উচিত। বাংলার রাজনীতি কিন্তু শুধুমাত্র ভোটের বাক্সে সীমাবদ্ধ থাকে না। বাংলার রাজনীতিটা ছড়িয়ে পড়ে চায়ের দোকান থেকে বটতলায় থেকে যে কোনো বাজারেও। হ্যাঁ বন্ধুরা, আজকের ডেটে পশ্চিমবঙ্গে সবচেয়ে যদি ভালো কোনো ব্যবসা চলে সেটা হচ্ছে চায়ের ব্যবসা। আপনি প্রতিটি মার্কেটে দেখবেন প্রতিটি চায়ের দোকানে কিন্তু ভিড়, এবং সেখানে সবচেয়ে যে রসালো আলোচনা সেটা হচ্ছে কে দখল করবে গ্রাম, কোন দল জিতবে। আর এই কাজে তৃণমূলের বুথ স্তরের কর্মীরা কিন্তু বেশ দক্ষ, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আর সেখানে এই স্ট্র্যাটেজিতে জিততে গিয়ে বিজেপির কর্মীরা যখনই ওই জায়গাতে হাজির হচ্ছেন, সেখানেই বাঁধছে নতুন করে সংঘাত এবং পরিস্থিতি তৈরি হচ্ছে হাতাহাতির। আর সেই হাতাহাতি কখনো গড়িয়ে যায় রক্তক্ষয়ী সংগ্রামে, আর ফল আমারই মতো কোনো পরিবারের বাবা, কাকা, ভাই, বোন, দাদা কেউ না কেউ হারিয়ে যায় চিরতরে। গায়ে লাগিয়ে দেয়া হয় একটা লেবেল। দিনের শেষে ভোগান্তিকার, ক্ষতিকার, লস কার ভেবে দেখার সময় আপনার এসেছে। ভোটে জেতার জন্যে যে দল যেখানে ক্ষমতায় রয়েছে আর যার যেখানে বাহু শক্তি বা পেশি শক্তি বেশি, সে সেখানে কি করে? হুঁশিয়ারি দেয়। গ্রামে এটা করা যাবে না, ওটা করা যাবে না, বাজারে এটা আলোচনা করা যাবে না, একে ভোট দেওয়া যাবে না, না হলে আপনি বাড়ি পাবেন না, না হলে এটা পাবেন না, না হলে এই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন। সব ধরনের ভয় দেখানো কিন্তু চলে, এটা সর্বত্র। বাংলাতে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক কালচার এটা কিন্তু মানে আমাদের একদম রক্তে মিশে গেছে বন্ধুরা। সেখানে এই ভয় দেখানো, ভোটার কার্ড কেড়ে নেওয়া, ভোট দিতে না দেওয়া থেকে শুরু করে আরও অনেক ট্রিক্স আছে যেটা পশ্চিমবঙ্গে আকছার ঘটতে দেখা যায়। বর্তমান সময়ে যে যেখানে ক্ষমতায় রয়েছে বা যার যেখানে বাহু শক্তি বেশি, সে সেখানে কি করছে? দুর্নীতিগ্রস্ত মানুষদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। এবং সবচেয়ে বড় বিষয়, বিজেপি যেটা করছে 100 দিনের টাকা না পাওয়া থেকে শুরু করে বাংলার বাড়ির টাকা না পাওয়া বা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না পাওয়া, এই সবগুলোকে একচ্ছত্র বা এক ছাতার তলায় এনে তাদের যুদ্ধটাকে তৈরি করতে চাইছে বা সানাতে চাইছে আক্রমণ। আবার উল্টো দিকে টাকা না পাওয়ার এই গল্পটা কিন্তু টিএমসিও প্রচার করে যে টাকাটা আটকে রেখেছে কে? কেন্দ্রীয় সরকারই তো।
MGNREGA বা মহাত্মা গান্ধী গ্রামীণ নিশ্চয়তা প্রকল্পের টাকা দিচ্ছে না কে? কেন্দ্রীয় সরকার। অর্থাৎ ঘুরে ফিরে আপনার বঞ্চনার জন্য দায়ী কে? না কেন্দ্রীয় সরকার। এটা টিএমসি বা তৃণমূল দলও কিন্তু প্রচার করে কন্টিনিউয়াস। আখেরে তাহলে জিতবে কি? না যে যেখানে যত সূক্ষ্মভাবে প্রচার করতে পারবে এবং মানুষের মনে এটাকে ঢুকিয়ে দিতে পারবে, সেখানে কিন্তু এটা জিতে যাবে। একটা কথা প্রচলিত আছে, সারা দুনিয়া বা সারা ভারতবর্ষ কাল যেটা ভাবে পশ্চিমবঙ্গের মানুষ সেটা আজ ভাবে। হ্যাঁ বন্ধুরা, এটা একসময় এটা বেশ প্রচলিত কথা ছিল। আজকে ডেটে কতটা সত্যি কতটা মিথ্যে সেটা নিয়ে বিতর্ক বহু রয়েছে, কিন্তু ভোটের সময় মানুষের মন কিন্তু বোঝা বড় দুষ্কর ব্যাপার। মৌন ভোটার বা সাইলেন্ট ভোটার কে বোঝা বড় দুষ্কর। তারা ঠিক কোন জায়গায় ভোট দেবেন, এখানেই কিন্তু কোন দল জিতবে বা কোন দল ক্ষমতায় আসবে, এই 1% বা 2% বা 3% যে সাইলেন্ট ভোটার থাকে তারা কিন্তু ভোটের ভাগ্যকে নির্ধারণ করে দেয় বন্ধুরা। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে একটা বা তৃণমূল দলের ক্ষেত্রে একটা বড় প্লাস পয়েন্ট হলো লক্ষ্মী ভাণ্ডারের জায়গা। হ্যাঁ বন্ধুরা, দীর্ঘদিন ধরে মহিলারা যে টাকা পেয়ে আসছেন এবং অলরেডি ঘোষণা হয়ে গেছে 500 টাকা বেড়েছে এবং মুসলিমদের ক্ষেত্রেও আর 500 টাকা বেড়েছে, এটা কিন্তু তাদের ক্ষেত্রে একটা বাড়তি প্লাস পয়েন্ট। অনেক মহিলা মনে করেন যে এই প্রকল্প ঘোষণার মাধ্যমে বা এই প্রকল্প শুরু করার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের যিনি প্রধান অর্থাৎ মাননীয় মমতা ব্যানার্জি মহিলাদের জন্য যা ভেবেছেন সেটা আগে কেউ ভাবেনি। এটা এক প্রকার ঘুরে ফিরে হলেও সত্যি। এটা সত্যি যে এই চাল, এই মাস্টার স্ট্রোকটা মমতা ব্যানার্জি ব্যবহার করেছেন, এই তুরুপের তাসটা বের করেছেন, এটা ঠিক। কিন্তু এটাও ঠিক যে বেশ কিছু মানুষ আছেন এই দয়ার দানকে নিতে চান না, এটা তারা অবহেলা ভরে বা ঘৃণাভাবে দেখেন, এটাও সত্যি। সেক্ষেত্রে এই দুটো পার্সেন্টেজ কোন দিকে যাবে এবং কোন পার্সেন্টেজটা বেশি হবে এবং সাইলেন্ট ভোটার কোন দিকে যাবে, এটার ওপরেই একদম শেষ মুহূর্তের খেলাটা ডিপেন্ড করে এবং এটার ওপরেই চাকা ঘুরে যায় পশ্চিমবঙ্গে বিধানসভার ক্ষেত্রে। এবং 2026 সালে এই সাইলেন্ট ভোটার বা মৌন ভোটার বা নিউট্রাল ভোটার শেষ মুহূর্তে কার দিকে যাবে, কাকে পছন্দ করবে এবং 15 বছর ধরে চলা একটা রাজ্য যে দল শাসন করছে তাকে বাদ দিয়ে নতুন কাউকে নিয়ে আসবে নাকি তাদের উপর আস্থা রাখবে, এটার উপর ডিপেন্ড করেই কিন্তু আগামী বিধানসভার ভাগ্য নির্বাচন হবে। হ্যাঁ বন্ধুরা, এটার ওপরই ডিপেন্ড করবে যে ক্ষমতায় কে আসতে চলেছে, নবান্নে কে ক্ষমতা দখল করতে চলেছে। আবার এই আনুগত্যের পাশাপাশি আবার রয়েছে ক্ষোভ। বেকার যুবকরা যারা যখন দেখেন যে আমরা চাকরি পাচ্ছি না, এসএসসি স্ক্যাম থেকে শিক্ষা স্ক্যাম থেকে শুরু করে আমি যোগ্য হওয়ার পরেও অন্য কেউ চাকরি পেয়ে যাচ্ছে, দিনের পর দিন হাহাকার বা ধর্নার পরেও চাকরি জুটছে না, সেই ক্ষোভ কিন্তু তাদের রয়েছে। সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার আবার কলকাতা হাইকোর্টের চক্কর কাটতে কাটতে তাদের দিন কেটে যাচ্ছে। তো এই মানুষদের ভোট কোথায় গিয়ে পড়বে এবং তারা কিভাবে এটাকে নেবেন এবং তারা ক্ষমতার পরিবর্তন দেখতে চাইছেন কিনা, এটার ওপর ডিপেন্ড করবে কিন্তু অনেক কিছু। দেখুন, খেলা অনেক বাকি, সবেমাত্র জলটা এখন গরম হচ্ছে, রান্না হতে দেরি। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খেলাটা শেষ মুহূর্তে গিয়েই বোঝা যাবে। এবার নির্বাচন কমিশন এখানে কত দফায় ভোট নেবে, কিভাবে ভোট পরিচালনা করবে, এসবের ওপরেও কিন্তু ভোটের রেজাল্ট অনেকখানি ডিপেন্ড করে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এবার দেখুন, যেহেতু আমি একজন পুরুষ, আমি চাকরি পাইনি, অথচ আমার বিবাহিত যে স্ত্রী রয়েছে সে পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, এটাকে আমি ঠিক কিভাবে নেব এটার উপর ডিপেন্ড করে আমি ভোট দেবো কিনা সেটার উপরেও কিন্তু একটা ব্যাপার থাকে। কিছু ক্ষেত্রে পুরুষেরা মহিলাদের কথা শোনে, কিছু ক্ষেত্রে মহিলারা পুরুষদের কথা শোনে, সব মিলেমিশে কিন্তু একবার একটা পরিস্থিতি রয়েছে, ঘেঁটে হয়ে যায় শেষ মুহূর্তে গিয়ে। এবার 2024 সালে যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে যে 29টা আসন পেয়েছে এবং তার ভোট পার্সেন্টেজ যদি দেখা যায় প্রায় 47% এবং বিজেপি পেয়েছে 38% ভোট, অর্থাৎ 38 এবং 47-এর মধ্যে হিসেব করলে দেখা যাবে 5 বা 7%-এর কাছাকাছি একটা তফাৎ কিন্তু ভোটের রয়েছে, মার্জিনটা রয়েছে। এই যে 5% সুইং ভোট, এই ভোটটাকে বিজেপি তার নিজের দিকে নিয়ে আসতে পারবে কিনা আর তৃণমূল সেটাকে ধরে রাখতে পারবে কিনা, সেটা এখানে বড় চ্যালেঞ্জ। এবং সবচেয়ে বড় কথা, মাঝখানে কিন্তু 2 বছর কেটে গেছে, উল্টো দিকে কেন্দ্রে বিজেপি কিন্তু অনেকটাই চাপে, সেখানে রয়েছে জোট সরকার। শুধু তাই না, বিভিন্ন ইস্যুতে, কেন্দ্রীয় বিভিন্ন ইস্যুতে কিন্তু সেখানে কিন্তু সরকার অনেকটা চাপে, তাই তারা
কতটা নজরদারি এই রাজ্যের ক্ষেত্রে করবে, এবং এটাও ঠিক যে পরবর্তী লোকসভাতে নিজেদেরকে ধরে রাখতে গেলে পশ্চিমবঙ্গের মতো রাজ্যকে বিজেপিকে জিততে হবে এবং তাদের সরকার এখানে থাকা চাই, এটাও ধ্রুব সত্যি কথা। তাই তারা এটাকে পাখির চোখ করবেন, এটাও সত্যি। আবার 2024 সালের লোকসভা নির্বাচনের নিরিখে আসন ভিত্তিক ফলাফল যদি দেখি এবং পার্সেন্টেজ হিসেব করে যদি একদম আসন ভিত্তিক রেজাল্ট আমরা দেখি, তাহলে দেখা যাবে বেশ কিছু জায়গায় ভোটের পার্সেন্টেজ কমার সাথে সাথে আসন হাতছাড়াও হয়েছে এবং রীতিমতো ভয়ের কারণ রয়েছে। এবার সেই সিটগুলোতে তৃণমূল ক্যান্ডিডেট বদল করবে কিনা, তাদের ভুল থেকে শিক্ষা নেবে কিনা, দুর্নীতিমুক্ত সরকার গড়তে পারবে কিনা, পঞ্চায়েতকে ঠিকভাবে চালাতে পারছে কিনা, ব্লক প্রশাসনকে শোধরাতে পেরেছে কিনা গত 2 বছরে, তার উপর ডিপেন্ড করবে ভোট সুইং। হ্যাঁ বন্ধুরা, আবার উল্টো দিকে যেখানে যেখানে বিজেপি ভালো করেছে সেখানে সেখানে গত 2 বছরে বিজেপি ঠিক কী কাজ করেছে, তাদের সেই কাজকে মানুষের সম্মুখে তুলে ধরতে পারবে কিনা, এবং সেখানে টিএমসি ঠিক কতটা থাবা বসিয়েছে বা বসাতে পারবে, বা টিএমসির যে দুর্গ রয়েছে সেখানে বিজেপি কতটা থাবা বসাতে পারবে, তার উপর ডিপেন্ড করেই কিন্তু লোকসভা ভোটে খেলা হবে বন্ধুরা। এবং সেখানেই নির্বাচিত হবে আসল খেলা বা আসল নির্বাচন, সেখানেই নির্ধারিত হবে 2026-এর মসনদে কে বসতে চলেছে। তাহলে বন্ধুরা, আমরা একটা বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরলাম। 2026-এর বিধানসভা ভোটে কি হতে চলেছে, কে জিততে চলেছে শেষ পর্যন্ত, সময় অনেকটা বাকি। গ্রাম বনাম শহর নাকি শহর বনাম গ্রাম, দুর্নীতি বনাম শিক্ষা নাকি নতুন কোনো দল আসবে এই ক্ষমতার দখল লড়াইয়ে, সেটা উত্তর দেবে সময়ে। মানুষের মন বোঝা বড়ই কঠিন, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো আরও দুরূহ। পশ্চিমবঙ্গের মানুষ পুরনো দলের উপরে ভরসা রাখবে নাকি নতুন কোনো দলকে সুযোগ দেবে, নাকি কোনো কোয়ালিশন সরকার নিয়ে আসবে, এটা কিন্তু সময়ই জানা যাবে। এটা ঠিক যে তৃণমূলের ভিত শক্ত হলেও পাকাপোক্ত নয়, কারণ জয়ের পথ কিন্তু কখনোই মসৃণ হবে না তৃণমূলের জন্যে, কারণ বিজেপি বিনা যুদ্ধে একটুও জায়গা কিন্তু তৃণমূলকে ছেড়ে দেবে না, এটুকু আপনাকে বলতে পারি। তারা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে এবং তারা কিন্তু জেতার চেষ্টা করবে। আর তৃণমূলের ক্ষেত্রে চ্যালেঞ্জ হবে নিজেদের জায়গাকে দখল করা বা ধরে রাখা এবং সরকার বিরোধী যে জনমত রয়েছে সেটাকে নিউট্রালাইজ করে নিজেদের দিকে নিয়ে আসা। যদি এই কাজে তৃণমূল সফল হয় তাহলে তৃণমূল ফিরে আসছে আগামী সরকারে, আর যদি বিজেপি তাদের নতুন স্ট্র্যাটেজিকে তুলে ধরতে সফল হয় তাহলে আশা করব নতুন করে ক্ষমতায় আসতে পারে এই রাজ্যে বিজেপি। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনাদের মনে কি চলছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দয়া করে রাজনৈতিকভাবে আমাকে বিচার করবেন না। বাই।